আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের শব্দ এবং শব্দের বেগ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের অধ্যায়ের নাম শব্দ এবং শব্দের বেগ। যেহেতু অধ্যায়ের নাম শব্দ এবং শব্দের বেগ, সেহেতু আগে আমাদেরকে জানতে হবে শব্দ কাকে বলে। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। শব্দ আমরা যা কিছু শুনতে পাই মূলত তাই শব্দ। শব্দ আমরা শুনতে পাই বলে কিন্তু আমরা ভাষা বা ভাবের আদান প্রদান করতে পারি। শব্দ আমরা শুনতে পাই বলে আমাদের মনের ভাব একজন আরেকজনকে প্রকাশ করতে পারি। তো সকল শব্দই কিন্তু আমরা শুনতে পাই না। মানুষের শ্রবণের একটা সীমা রয়েছে, এটা 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে। অর্থাৎ 20 হার্টজের চেয়ে কম ফ্রিকোয়েন্সি সম্পন্ন শব্দ আমরা শুনতে পাই না, আবার 20,000 হার্টজের চাইতেও বেশি ফ্রিকোয়েন্সির শব্দ আমরা শুনতে পাই না। তাহলে আগে আমরা জেনে আসি কেন শব্দ সৃষ্টি হয় বা কেন শব্দ তৈরি হয় বা শব্দ কিভাবে উৎপন্ন হয়। শব্দ উৎপন্ন হতে হলে আগে কম্পনের প্রয়োজন। কম্পন ছাড়া শব্দ উৎপন্ন হয় না। একটা বস্তু যখন কাঁপতে থাকে তখন সেখানে শব্দ উৎপন্ন হয় বা শব্দের সৃষ্টি হয়। কাঁপাটা বন্ধ হয়ে গেলে আর আমরা শব্দ শুনতে পাই না। তো এখানে আমরা যেটা দেখলাম যে কিভাবে শব্দ সৃষ্টি হয় আর শব্দ কি, এই বিষয়টি আমরা জানলাম। এখন আমরা জানবো যে শব্দের বা মানুষের শ্রবণের সীমা। মানুষের শ্রবণের সীমা আমরা দেখলাম যে মানুষ 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে শব্দ শুনতে পায়। এর চাইতে কম ফ্রিকোয়েন্সির শব্দ বা এর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সির শব্দ মানুষ শুনতে পায় না। তাহলে 20 হার্টজের চেয়ে কম ফ্রিকোয়েন্সির শব্দকে আমরা অবশ্রুতি শব্দ, আর 20,000 এর বেশি ফ্রিকোয়েন্সির শব্দকে আমরা শ্রবণোত্তর শব্দ বলে থাকি। অর্থাৎ যেগুলা শব্দের ফ্রিকোয়েন্সি 20 হার্টজের কম সেগুলোকে আমরা বলি অবশ্রুতি শব্দ, আর যেগুলার ফ্রিকোয়েন্সি 20,000 হার্টজের বেশি সেগুলোকে আমরা বলবো শ্রবণোত্তর শব্দ। শ্রবণোত্তর শব্দ আমরা শুনতে পাই না, কিন্তু যেরকম বাদুড় প্রায় 1 লক্ষ হার্টজের ফ্রিকোয়েন্সি বিশিষ্ট শব্দ শুনতে পায়, কুকুর প্রায় 35 হার্টজ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট শব্দ শুনতে পায়। তো এই শ্রবণোত্তর শব্দের বেশ কিছু ব্যবহার রয়েছে, যে বিভিন্ন কাজে এই শ্রবণোত্তর শব্দ ব্যবহার করা হয়। যেমন আমরা একটু দেখি যে শ্রবণোত্তর শব্দের ব্যবহার। এক নম্বর ব্যবহার আমরা দেখি সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য। 2 নম্বর ব্যবহার আমরা দেখতে পাই অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ পরিষ্কার করার জন্য। অনেক সূক্ষ্ম ফাটল নির্ণয় করার জন্য। 4 নাম্বার ক্যান্সারের চিকিৎসায়
5 নম্বরে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ধ্বংস করতে। তাহলে আমরা দেখতে পেলাম যে এইগুলা ক্ষেত্রে শ্রবণোত্তর শব্দ ব্যবহার করা হয়। তো আমরা মোটামুটি এখান থেকে জানতে পারলাম মানুষের শ্রবণের সীমা এবং মানুষের শ্রবণের সীমার উপর ভিত্তি করে যে শব্দকে দুই ভাগে ভাগ করা হয় সেই বিষয়টি জানতে পারলাম, এবং শ্রবণোত্তর শব্দ কি কি কাজে ব্যবহার করা হয় সেই বিষয়টি জানতে পারলাম। তো এখন আমরা দেখব সুরের প্রকারভেদ বা সুরকে কয় ভাগে ভাগ করা হয় বা এই বিষয়টা আমরা দেখব। সুরযুক্ত শব্দের তিনটি বৈশিষ্ট্য থাকে। একটা বৈশিষ্ট্য হচ্ছে তীব্রতা, 2 নম্বর তীক্ষ্ণতা, 3 নম্বর হচ্ছে গুণ বা যা। তাহলে সুরযুক্ত শব্দের তিনটি বৈশিষ্ট্য আমরা দেখলাম। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তীব্রতা, 2 নম্বর তীক্ষ্ণতা, 3 নম্বর গুণ বা যা। তো আমরা ফার্স্টে তীব্রতা বিষয়টা নিয়ে আলোচনা করি। তীব্রতা হচ্ছে আমরা যার মাধ্যমে বুঝতে পারি একটা শব্দ কতটা প্রবল বা কতটা জোরে বা আস্তে হচ্ছে, এই বিষয়টি হচ্ছে শব্দের তীব্রতা। 2 নম্বর বিষয়টি সেটি হচ্ছে শব্দের তীক্ষ্ণতা, অর্থাৎ একটা সুর আমাদের কাছে কোমল লাগছে না কর্কশ লাগছে, শ্রুতিমধুর লাগছে না শ্রুতিহীন লাগছে, এই বিষয়টি হচ্ছে শব্দের তীক্ষ্ণতা। আর 3 নম্বর বিষয়টা হচ্ছে গুণ বা জাত, অর্থাৎ বিভিন্ন বাদ্যযন্ত্রের শব্দর যে ধরনটা আলাদা আলাদা, এই বিষয়টি হচ্ছে শব্দের গুণ বা জাত। শব্দ এবং শব্দের বেগ অধ্যায় হতে প্রতিধ্বনি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রতিধ্বনি। তাহলে আমরা প্রথমে জানবো প্রতিধ্বনি কাকে বলে। শব্দ যখন কোনো একটা মাধ্যমে বাধা পেয়ে আবার পুনরায় ফিরে আসে বা পুনরায় আমরা ওই শব্দটাকে শুনতে পাই, তখন তাকে আমরা বলি প্রতিধ্বনি। আসলে মানুষের মস্তিষ্কের একটা শ্রবণ সীমা বা ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। এর মধ্যে যদি মানুষ আবার একটা শব্দ শুনতে পায় তাহলে সেই শব্দটি মানুষের মস্তিষ্ক নিতে পারে না, অর্থাৎ একটা শব্দ শোনার পরে আরেকটা শব্দ শুনতে হলে মানুষকে অন্তত 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় অপেক্ষা করতে হবে। যদি অপেক্ষা না হয় তাহলে আমরা ওই শব্দটি শুনতে পাবো না। তো আমরা যদি একটু দেখি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা জানি যে S = VT, কিন্তু প্রতিধ্বনি শুনতে হলে শব্দটিকে আমার কাছ থেকে একটা নির্দিষ্ট বাধা পর্যন্ত পৌঁছাতে হবে এবং বাধা থেকে আবার পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে, অর্থাৎ এই শব্দটিকে দুইটি দূরত্ব অতিক্রম করতে পারবে। তাই আমরা বলতে পারি 2S = VT। তাহলে আমরা যদি 2S রাখি, আমরা জানি শব্দের বেগ বায়ুতে 332 মিটার পার সেকেন্ড ইনটু t এর মান হচ্ছে 1/10 মানে 0.1। তাহলে এখান থেকে আমরা s এর মান পেয়ে যাব 16.66 মিটার, অর্থাৎ যেখান থেকে শব্দ উৎপন্ন হবে ওইখান থেকে বাধার দূরত্ব যদি 16.6 মিটার না হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, বাট যদি 16.66 মিটারের চাইতে বেশি হয় তাহলে আমরা প্রতিধ্বনিটা শুনতে পাবো। মোটামুটি আমরা এই বিষয়টা থেকে বুঝতে পারলাম যে প্রতিধ্বনি কেন সৃষ্টি হয় আর প্রতিধ্বনি মানে কেন আমরা শুনতে পাই বা আমরা কেন শুনতে পাই না, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন প্রতিধ্বনির বেশ কিছু ব্যবহার রয়েছে, আমরা দেখি বিষয়টি যে প্রতিধ্বনির ব্যবহার। প্রতিধ্বনি অনেক কাজে ব্যবহার করা হয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সমুদ্রের
গভীরতা নির্ণয়ে। 2 নাম্বার খনিজ পদার্থ শনাক্ত করতে। 3 নম্বর হচ্ছে রাডার যোগাযোগে। 4 নম্বর হচ্ছে খুবই সূক্ষ্ম ফাটল নির্ণয়ে। এগুলো কাজে প্রতিধ্বনি ব্যবহার করা হয়। যেমন 1 নম্বর লিখলাম আমরা সমুদ্রের গভীরতা নির্ণয়, অর্থাৎ একটা সমুদ্র কতটুকু গভীর, অর্থাৎ এর তলদেশ কত নিচে রয়েছে, কত মিটার বা কত ফুট, এটা দূরত্বটা নির্ণয় করার জন্য প্রতিধ্বনির ব্যবহার করা হয়। 2 নম্বর আমরা দেখলাম খনিজ পদার্থ শনাক্ত করতে। মাটির ভেতরে বা ভূগর্ভের ভেতরে ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে প্রতিধ্বনি সৃষ্টি করে বোঝার চেষ্টা করা হয় যে এখানে কোনো খনিজ পদার্থ রয়েছে কিনা, এবং যদি থাকে তাহলে ওই খনিজ পদার্থটা কি ধরনের বা কোন বৈশিষ্ট্যের খনিজ পদার্থ, এই বিষয়টি বোঝার জন্য প্রতিধ্বনির ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে রাডার যোগাযোগে। প্রতিধ্বনির ব্যবহার করা হয়, অর্থাৎ আকাশে কোনো বিমান আসছে কিনা, বা কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো শত্রুর যুদ্ধ জাহাজ আমাদের বা কোনো দেশের ভূসীমায় প্রবেশ করেছে কিনা, এই বিষয়টি বোঝার জন্য শব্দের প্রতিধ্বনি ব্যবহার করা হয়। 4 নম্বর হচ্ছে খুবই সূক্ষ্ম ফাটল নির্ণয়। কোনো পদার্থে বা কোনো বস্তুতে অনেক সূক্ষ্ম ফাটল আছে কিনা, যেটা খালি চোখে দেখা যায় না, এটা দেখার জন্য প্রতিধ্বনি ব্যবহার করা হয়। যে ওই পদার্থটাকে বা বস্তুটাকে রেখে যদি শব্দ পাঠানো হয়, যদি প্রতিধ্বনি সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে যে এই বস্তু বা এই পদার্থে কোনো ফাটল নেই। আর যদি প্রতিধ্বনি সৃষ্টি না হয়, তাইলে বুঝতে হবে যে এখানে ফাটল আছে, কারণ শব্দটি ওই ফাটলটা ভেদ করে চলে যাচ্ছে বলে প্রতিধ্বনি হচ্ছে না। তাহলে আমরা এখানে প্রতিধ্বনির 4টা ব্যবহার দেখলাম এবং 4টা ব্যবহারের একটু বর্ণনা দেখলাম। প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়, এই বিষয়টি আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। তাহলে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রতে আমরা বেশ কিছু জিনিস দেখব, তারপর আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। এক্ষেত্রে এখানে একটা বিন্দু আছে এ এবং এখানে আছে একটা বিন্দু বি, এবং সমুদ্রের গভীরতম বিন্দু হচ্ছে সি। এই বিন্দুতে একটি প্রেরক যন্ত্র এবং বি বিন্দুতে একটি গ্রাহক যন্ত্র বসানো রয়েছে। তাহলে আমরা দেখি, এ বিন্দুতে একটি প্রেরক যন্ত্র এবং বি বিন্দুতে একটি গ্রাহক যন্ত্র বসানো আছে। এ থেকে শব্দ সিতে আসবে এবং সি থেকে শব্দ বিতে আসবে। এক্ষেত্রে সিএন একটি দূরত্ব এবং এইচ একটি দূরত্ব। এইচ দূরত্বটি হচ্ছে জাহাজ থেকে যন্ত্র পর্যন্ত দূরত্ব। তাহলে সমুদ্রের গভীরতা হচ্ছে বড় হাতের এইচ, এবং বড় হাতের এইচ সমান ছোট হাতের এইচ প্লাস এক্ষেত্রে যে গভীরতা সিএন, এই সিএন। তাহলে আমরা যদি সিএনটা বের করতে পারি, সিএন এর সাথে এইচটা যোগ করে দিলেই আমাদের সমুদ্রের গভীরতাটা আমরা পেয়ে যাব। তাহলে ফার্স্টে আমরা এবি দূরত্ব কতটুকু এটা আগে দেখি। এখন
এবি একটা দূরত্ব, আমরা জানি দূরত্ব এর সমান ভিটি, তাহলে ভি ইনটু আমরা টিটাকে মনে করলাম টি1, অর্থাৎ প্রেরণ যন্ত্র হতে গ্রহণ যন্ত্র পর্যন্ত শব্দ পৌঁছাতে সময় প্রয়োজন টি1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি দূরত্বটাকে আমরা এখানে ডি দ্বারা প্রকাশ করেছি, তাহলে এবি পরিবর্তে আমরা লিখলাম ডি ভি ইনটু টি1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি সমান ডি বাই টি1, আমরা এটা রেখে দিলাম। এখন আমরা দেখব যে এ থেকে সি বিন্দুতে আসতে এবং সি থেকে বি বিন্দুতে যেতে শব্দের কতটুকু সময় লাগে। আমরা ধরে দিলাম যে এ থেকে সি তে আসতে এবং সি থেকে বি তে যাইতে সময় লাগে টি2। তাহলে আমরা লিখতে পারি যে আবার এসি প্লাস বিসি সমান ভি ইনটু টি2। তাহলে এসি প্লাস বিসি, যেহেতু এসি এবং বিসি এই দূরত্বটা সমান, তাহলে আমরা লিখতে পারি যে এসি প্লাস এসি সমান ভি ইনটু টি2। তাহলে আমরা লিখতে পারি 2ac সমান ভি ইনটু টি2। তাহলে এসি সমান লেখা যায় ভি বাই 2 ইনটু টি2। তাহলে এখানে আমরা এসি সমান ভি মানে আমরা জানি ডি বাই টি1, ডি বাই টি1 নিচে 2 ইনটু টি2। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এসি ডি বাই টি1 ইনটু 1 বাই 2 ইনটু টি2। তাহলে এটা আমরা একটু সাজিয়ে লিখি, বা এসি সমান আমরা পেয়ে যাই, একটু সাজিয়ে লিখবো আমরা ডি বাই 2 ইনটু টি2 ডিভাইডেড বাই টি1। এসি সমান আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এসিএন একটা সমকোণী ত্রিভুজ। তাহলে লিখি আমরা এসিএন সমকোণী ত্রিভুজে, এসিএন সমকোণী ত্রিভুজে আমরা এসি সমান পেয়ে গেছি, আবার এএন সমান জানি ডি বাই 2, কারণ পুরোটা যদি হয় ডি তাহলে এএন সমান হবে ডি বাই 2। তাহলে আমাদেরকে শুধুমাত্র সিএন বের করতে হবে। তাহলে এই সমকোণ আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার মানে কি এসি এর উপরে স্কয়ার সমান সিএন স্কয়ার প্লাস এএন স্কয়ার, বা সিএন স্কয়ার সমান আমরা লিখতে পারি এসি স্কয়ার মাইনাস এএন স্কয়ার, বা সিএন সমান রুট ওভার এসি স্কয়ার মাইনাস এএন স্কয়ার। তাহলে আমরা এক্ষেত্রে সিএন সমান, যেহেতু এসি এর মান আমরা বের করে ফেলেছি, এসি এর মান হচ্ছে ডি বাই 2 ইনটু টি2 ডিভাইডেড বাই টি1, তারপরে হোল স্কয়ার মাইনাস হচ্ছে এএন এর উপরে স্কয়ার, এএন মানে হচ্ছে ডি বাই 2, তাহলে ডি বাই 2 তারপরে হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সিএন সমান বের করে ফেলতে পারি ডি স্কয়ার বাই 4 ইনটু টি2 স্কয়ার, নিচে হচ্ছে টি1 স্কয়ার মাইনাস ডি স্কয়ার বাই 4। তাহলে এখানে সিএন সমান আমরা ডি স্কয়ার বাই 4 কমন নিতে পারি, তাহলে আমাদের থাকে টি2 স্কয়ার নিচে টি1 স্কয়ার মাইনাস 1। ডি স্কয়ার বাই 4 টাকে বাইরে বের করে নিয়ে আসলে সিএন সমান থাকে ডি বাই 2 রুট ওভার টি2 স্কয়ার, নিচে হচ্ছে টি1 স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা সিএন সমান এতটুকু পেয়ে গেলাম। আমরা যদি এখান থেকে আরেকটু ক্যালকুলেশন দেখি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আসবে এরকম, বা সিএন সমান ডি বাই 2 লসাগু যদি আমরা এখানে করি, তাহলে টি1 স্কয়ার লসাগু, তাহলে এখানে হবে টি2 স্কয়ার মাইনাস টি1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এখানে সিএন সমান লিখতে পারি ডি বাই 2, এবং এই টি1 স্কয়ারটাকে যদি আমরা এই পাশে বের করে নিয়ে আসি, তাহলে এরকম হবে 1 বাই টি1 ইনটু রুট ওভার টি2 স্কয়ার মাইনাস টি1 এর উপরে স্কয়ার। তাহলে এখানে সিএন সমান
ডি সমান আমরা এখানে বের করে রেখেছিলাম, ডি সমান লিখেছি আমরা ভি ইনটু টি1। তাহলে ডি সমান যদি আমাদের ভি ইনটু টি1 হয়, তাহলে ডি এর পরিবর্তে আমরা লিখতে পারি ভি ইনটু টি1, নিচে আমাদের 2t1 আছে, গুণ তাহলে কি t2 এর উপর স্কয়ার মাইনাস কত t1 এর উপর স্কয়ার। তাহলে এখান থেকে t1 বাদ হয়ে যায়, তাহলে আমাদের কি থাকে cn সমান v/2 রুট ওভার t2 স্কয়ার মাইনাস t1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এখান থেকে cn পেয়ে গেলাম। এখন আমরা জানি যে সমুদ্রের গভীরতা h সমান, সমুদ্রের গভীরতা h সমান হচ্ছে h প্লাস cn। তাহলে এখানে h প্লাস cn এর মান হচ্ছে v/2 গুণন রুট ওভার t2 স্কয়ার মাইনাস হচ্ছে t1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা সমুদ্রের গভীরতা পেয়ে গেলাম। তাহলে এইখানকার এই বড় হাতের এই h টি হচ্ছে সমুদ্রের গভীরতা। তাহলে সমুদ্রের গভীরতা h সমান ছোট হাতের h প্লাস v/2 ইনটু t2 স্কয়ার মাইনাস t1 এর উপরে স্কয়ার। তাহলে আমরা এইভাবে সমুদ্রের গভীরতা বের করতে পারি। এবং আমাদের প্রমাণটি আমরা করে ফেললাম, এবং আমরা দেখলাম যে পরিধনির সাহায্যে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। এভাবে আমরা খুব সহজেই সমুদ্রের গভীরতা বের করে ফেলতে পারি। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।